একজন সামান্য ব্যাংক ক্যাশিয়ার যার পরিবারের খরচ মেটাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। এলাকার পাওনাদারদের থেকে পালিয়ে চলতে হতো, এমনকি সবার সামনে অপমানিত হতে হয়েছিল তাকে। একমাত্র ছেলেকেও খেলনা বা ভালো জামা কিনে দেওয়ার ক্ষমতা ছিল না তার। অভাবের কারণে শ্বশুরবাড়িতেও মূল্যায়ন করতো না কেউ তাকে। ব্যাংকে সবসময় নিষ্ঠার সাথে কাজ করায় ৩ বার বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেলেও যখন তার প্রমোশন অন্য কলিগ পেয়ে যায়, যেটা তার পাওয়ার কথা ছিল, আর এরপরে বদলে যায় ভাস্করের জীবনের চলার গতি। নিজের বুদ্ধিতে একের পর এক কামাতে থাকে কোটি কোটি টাকা, আর নিজেকে পরিণত করে ইন্ডিয়ার টপ ধনীদের একজনে। আজকের এই গল্পটি লাকি ভাস্করকে নিয়ে, যে নিঃস্ব থেকে বিলিয়নিয়ার হয়ে ওঠে। ১৯৯২ সালে গল্পটা শুরু হয় বম্বেতে। ভাস্কর নামে একজন খুব সকালে জগিং করছিল। দেখা যায় জগিং শেষে বাসায় ফেরার পথে এক সিবিআই অফিসার, যার নাম লাক্সমান, ও তার টিম এসে ভাস্করকে নিয়ে যায়। এরপর দেখা যায় তাকে নিয়ে মাগাধা ব্যাংকে আসে। এই ব্যাংকেই ভাস্কর চাকরি করে। লাক্সমান ভাস্করকে বলে, আমরা তোমার ব্যাংকে একটি স্ক্যামের বিষয়ে জানতে পেরেছি। তোমার বিরুদ্ধে স্ক্যামের অভিযোগ আছে, আর সেই কারণেই তদন্তের জন্য আমরা এখানে এসেছি। ঠিক একই সময়ে ভাস্করের ওয়াইফ সুমতি তাকে ফোন করে বলে, কিছু সিবিআই অফিসার তাদের বাসায় এসেছে তল্লাশির জন্য, তাই ভাস্করকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। ভাস্কর বলে, তুমি তাদের ডিউটি করতে দাও, কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। এর মধ্যে সিবিআই এর অন্যান্য অফিসাররা ভাস্করের অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রিন্ট দিচ্ছিল। ফোন রাখার পরেই সিবিআই অফিসার লাক্সমান ভাস্করকে বলে, তো এবার শুরু করো। ঠিক এই সময়েই কারেন্ট চলে যায়। জেনারেটর দ্রুত অন করার জন্য সিবিআই অফিসার তাড়া দেয় পিয়নকে। সেই মুহূর্তে দেখা যায় ভাস্কর তার জীবনের ফ্ল্যাশব্যাকে চলে যায়। সময়টা ৩ বছর আগের, অগাস্ট 1989। তখন ভাস্কর মাগাধা ব্যাংকের ক্যাশিয়ার ছিল। তার বেতন ছিল অনলি ৬,০০০ টাকা, আর সে ব্যাংক থেকে ৩৬,০০০ টাকা লোন করেছিল। আসুন এই মাগাধা ব্যাংকের ভাস্করের কিছু কলিগদের সাথে পরিচয় হওয়া যাক। শুরুতেই যাকে দেখছেন, ইনি হলেন হিমাংশু রয়। ইনি এই ব্যাংকের রিজিওনাল ম্যানেজার, অর্থাৎ আরএম। ভাস্কর মান্থলি এবং ইয়ারলি টার্গেট সময়ের আগে পূরণ করতে পারে বলে হিমাংশু তাকে তার কাজের খুব প্রশংসা করে। এরপরে ইনি হলেন আতীশ কুমার, যিনি এই ব্যাংকের এআরএম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার। আতীশ কুমার এই মাসেই রিটায়ারমেন্টে গেলে এই অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্টে ভাস্করের প্রমোশন হওয়ার কথা। হিমাংশু রয় ভাস্করকে বলে, বরাবরের মতোই যদি সে এই মাসে টার্গেট পূরণ করতে পারে, তবে ভাস্করকে এআরএম পোস্টে প্রমোশনের জন্য রিকমেন্ড করবে। এটা ভেবে ভাস্কর খুব খুশি হয়ে যায় এবং স্বপ্ন দেখতে থাকে যে সে এআরএম হওয়ার পরে তার সমস্ত লোন সে পরিশোধ করবে। যাকে দেখতে পাচ্ছেন দেরিতে হন্তদন্ত হয়ে ব্যাংকে ঢুকছে, আর ইনি হলেন ভোল্ট ম্যানেজার নারায়ণ। সে সবসময় দেরিতে ব্যাংকে আসে আর অফিস টাইম শেষের আগে তাড়াতাড়ি বাসায় চলে যায়। প্রতিদিনের ডিপোজিট আর লোনের হিসাব ভাস্কর খাতায় লিখে রাখে, এবং ব্যাংক ছুটির আগে খাতার হিসাব অনুযায়ী ডিপোজিট হওয়া অর্থ নারায়ণের তত্ত্বাবধানে ভাস্কর ভোল্টে রেখে দেয়। সেই সময়ে পুরো মাসের হিসাব মাস শেষে কম্পিউটারে এন্ট্রি করা হতো। ভোল্ট ম্যানেজার নারায়ণকে বেশ সহজ সরল বলেই মনে হয়। সে ভাস্করের কথাতেই ডিপোজিট জমা করে দেয়, নিজে গুনে রাখার প্রয়োজনীয়তা বোধ করে না। প্রতি ৬ মাস পর পর এই ডাটা ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক আরবিআইকে সাবমিট করতে হয়। এই ব্যাংকের অন্যান্য ক্যারেক্টার হলো জিএম বিনোদ, এজিএম শ্রীকান্ত, আর ইনি হলেন ব্যাংকের চেয়ারম্যান। এ হলো সাম্বা, যে এই ব্যাংকের পিয়ন। ভাস্কর আর সে খুব ভালো বন্ধু। তারা একই স্কুলে পড়াশোনা করত। পরীক্ষায় পাশ করে ভাস্কর ব্যাংকের ক্যাশিয়ার পোস্টে চাকরি পায়, আর সাম্বা ফেল করে হয়েছে পিয়ন। নিষ্ঠার সাথে কাজ করা আর ব্যাংকের টার্গেট সময়ের আগে ফিল আপ করার জন্য পরপর ৩ বছর ভাস্কর বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে। দেখা যায় ভাস্কর ব্যাংকে লঞ্চে বসে কাস্টমারদের ফর্ম ফিল আপ করতে হেল্প করে, এবং সেখান থেকে কিছু এক্সট্রা ইনকাম করে। কারণ তার মাত্র ৬,০০০ টাকা দিয়ে ছোট ভাই বোনের পড়াশোনা সহ বউ ছেলে আর বাবা মিলে ৬ জনের খুব টানাপোড়েনের সংসার। পরিবারের একমাত্র ইনকাম করা ব্যক্তি হলো ভাস্কর। তাই এলাকাতেও অনেকের কাছে তার প্রচুর ধার দেনা হয়ে গেছে। ব্যাংকে প্রতিদিনই অনেক কাস্টমার লোনের জন্য আসে। দেখা যায় অ্যান্টনি নামের এক লোক ভাস্করের কাছে ২ লক্ষ টাকার লোন ম্যানেজ করে দেওয়ার জন্য বলে। ভাস্কর তাকে জিজ্ঞাসা করে, লোনের সিকিউরিটি হিসেবে তার কি কোনো প্রপার্টি আছে? অ্যান্টনি জানায় সে একজন ব্যবসায়ী, এবং লসের কারণে তার সবকিছু সে ধীরে ধীরে হারিয়ে ফেলেছে। এখন সে নিঃস্ব। সে দেখায় তার কাছে শুধু পোর্ট ট্রেডিং লাইসেন্স ছাড়া আর কিছুই নেই। এটার বিনিময়ে সে লোন চাইলে ভাস্কর তাকে না করে দেয়। ভাস্কর বলে, ব্যাংক শুধু এটার মাধ্যমে আপনাকে লোন দিবে না। এরপর অফিস শেষে বাড়ি ফেরার পথে ভাস্কর তার কলোনিতে প্রবেশ করলে দেখা যায় প্যাটেল ভাইয়ের সাথে তার দেখা হয়। সে তার পাওনা টাকা চাইলে ভাস্কর আরও সময় চায়, কিন্তু সে এর আগেও বহুবার তার সকল পাওনাদারদের বিভিন্ন সময় টাকা ফেরত দেওয়ার কথা বললেও সে প্রতিবারই
সময় বাড়াতে থাকে। এখন আসি তার পরিবারের পরিচয় পর্বে। তার ছোট ভাই যে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আর তার ছোট বোন সে ডিগ্রিতে পড়ে। ভাস্করের মা তার ছোটবেলাতেই মারা গিয়েছে। আর তার বাবা প্রহ্লাদ কুমার তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। 10 বছর আগে তার বন্ধুর সাথে বিজনেস করতে গিয়ে বন্ধুর দ্বারা প্রতারিত হয়। এসব কষ্ট থেকে সে সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়। বাসা থেকেও এমনকি বের হয় না। ভাস্কর ও সুমতি রিলেশন করে বিয়ে করে। যদিও ভাস্করের আর্থিক অবস্থা দেখে এই বিয়েতে সুমতির পরিবারের সম্মতি ছিল না। এদের একটি ছেলে আছে, নাম কার্তিক। আর্থিক অবস্থা ভালো না হলেও সুমতি আর ভাস্করের ভালোবাসাতে কোনো কমতি ছিল না। সুমতি কিছু এক্সট্রা ইনকাম করে। ভাস্করকে সাহায্য করার জন্য হাতে আচার বানিয়ে এলাকায় বিক্রি করে। সুমতির জীবনের স্বপ্ন হলো সে ব্যাংক থেকে কিছু টাকা লোন করে সে একটা খাবারের দোকান দিবে। এরপর দেখা যায় তারা রেডি হচ্ছে সুমতির ভাইয়ের ছেলের জন্মদিনে যাওয়ার জন্য। সুমতি তার ছেলেকে একটি টি শার্ট দেয় পরার জন্য। টি শার্ট দেখে কার্তিক বলে, একই টি শার্ট প্রতিদিন? কার্তিককে সান্ত্বনা দেওয়ার জন্য সুমতি বলে এটা পরলে তাকে হিরোর মতো লাগে। সুমতি ভাস্করকে বলে বার্থডেতে কি গিফট দিবা। এদিকে ভাস্করের কাছে তেমন টাকাও নেই যে সে ভালো কোনো গিফট কিনবে। তার ছেলেকে কিছুদিন আগে হেমেন্টয় কিনে দিয়েছিল, সেটি গিফট হিসেবে দিবে বলে ঠিক করে। আসলে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। এরপর তারা বার্থডে অনুষ্ঠানে আসে। ভাস্করের আর্থিক অবস্থা ভালো না, এর জন্য ওয়াইফের বড় ভাই তাকে সেভাবে সম্মান বা পাত্তা দেয় না। তার শাশুড়িও তাকে সেভাবে পছন্দ করে না। তাই সুমতির মা সুমতিকে বলে ভাস্করকে ডিভোর্স দিয়ে দিতে। সে এখনো ইয়াং, তার ভালো জায়গায় বিয়ে হবে। এটা বলাতে সুমতি রেগে যায় তার মায়ের ওপরে। এরপর সুমতি রেগে কিচেন থেকে ডাইনিংয়ে আসলে দেখতে পায় তার ছেলে কার্তিক তার মামির কাছে আরেক পিস কেক চাইলে তার মামি তাকে বলে তুমি একটাই ডিজার্ভ করো। সুমতি এটা দেখে নিলে তার ছেলে ও ভাস্করকে নিয়ে বাড়ি থেকে সুমতি বের হয়ে যায়। পরদিন ভাস্কর অফিসে গেলে আবারও অ্যান্টনি লোনের জন্য আসে। সেখানে ভাস্কর তাকে আবারও না বলে দেয়। ভাস্করের বন্ধু সাম্বা বলে আমি তাকে আসতে বলেছি। ভাস্কর বলে কেন বলছিস? সাম্বা বলে 2 লক্ষ টাকার জন্য পোর্টে তার শিপের মালামাল আটকা পড়ে আছে। যদি সে এটা ছাড়াতে পারে তবে এটা মার্কেটে সেল করে 1 আওয়ারের মধ্যে ডাবল টাকা প্রফিট আসবে। ভাস্কর সন্দেহ প্রকাশ করলে অ্যান্টনি বলে মালয়েশিয়া থেকে 30 সেট টিভি ইন্ডিয়াতে আসছে। আমি তাদেরকে 1.5 লক্ষ টাকা দিয়েছি এবং শিপমেন্ট হাতে পাওয়ার পরে বাকি 2 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। তাছাড়া তারা আমাকে শিপমেন্ট হাতে দিবে না। অন্য একজনের কাছ থেকে ধার পাওয়ার কথা থাকলেও সে এখন টাকা দিতে রাজি হচ্ছে না। সঠিক সময়ে টাকা দিতে না পারি তাহলে মালামাল নিলামে উঠে যাবে। আমাকে দয়া করে লোনের ব্যবস্থা করে দিন। ভাস্কর বলে মর্গেজ ছাড়া ব্যাংক থেকে কোনোভাবেই লোন পাওয়া সম্ভবই না। তখন সাম্বা বলে তোর সম্বন্ধীর তো অনেক টাকা, তাকে বলে তুই 2 লক্ষ টাকা ধার নে। তখন ভাস্কর বলে সে আমাকে মানুষই মনে করে না আর 2 লক্ষ টাকা ধার দিবে। সাম্বা বলে তাকে বল আমরা তাকে 3% ইন্টারেস্ট দিব আর আমরা 10% করে নিব। অ্যান্টনি এই কথা শুনে তাতেও রাজি হয়ে যায়। কিন্তু ভাস্কর মনে মনে ভাবে তাকে তো তার সম্বন্ধী টাকা দিবেই না আর এই লোক অ্যান্টনি আমার পিছু ছাড়বেও না, তাই তাদের কাছ থেকে আমাকেই পালাতে হবে। ভাস্কর কথা শেষ করার জন্য বলে এটা নিয়ে আমাকে ভাবতে হবে। সিন চেঞ্জ হলে দেখা যায় অফিস যাবার পথে প্যাটেলের সাথে আবারও দেখা হয়ে যায় ভাস্করের। প্যাটেল তার পাওনা টাকা চাইলে ভাস্কর বলে সে দ্রুত প্রমোশন পাবে আর তার পাওনা সকল টাকা পরিশোধ করে দিবে। প্যাটেল তাকে এলাকাবাসীর সামনে অপমান করে আর তার মানিব্যাগ বের করতে বলে, কিন্তু মানিব্যাগে কোনো টাকা দেখতে না পেয়ে মানিব্যাগটি প্যাটেল ছুঁড়ে ফেলে দেয় এবং তার পকেট টেনে ছিঁড়ে ফেলে। পকেট থেকে স্কুটারের চাবি পেয়ে গেলে প্যাটেল স্কুটার চালিয়ে চলে যায়। ভাস্করের কাছে অফিস যাওয়ার জন্য ভাড়াটুকুও নেই। এদিকে প্যাটেল স্কুটারও নিয়ে চলে গেছে। সে দৌড়াতে দৌড়াতে অফিসে পৌঁছেই শকড হয়ে যায়। তার যে প্রমোশনের জন্য এতদিন ধরে আশায় ছিল সেই প্রমোশন অন্য কলিগ পেয়ে গেছে। এসবের পর ভাস্কর প্রচণ্ড ভেঙে পড়ে। ভাস্কর রিজিওনাল ম্যানেজারের রুমে গিয়ে বলে আমি আমার কাজে ডেডিকেটেড ছিলাম এবং 3বার বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু আপনি বাঙালি হওয়ায় অন্য বাঙালিকে প্রমোশন দিয়েছেন। এটা শুনে আরএম প্রচণ্ড রেগে যায়। আরএম বলে সে তোমার থেকে অনেক মেধাবী একজন ছেলে আর তুমি তো তোমার সাইড বিজনেস চালিয়ে যাচ্ছ কাস্টমারদের ফর্ম ফিল আপ করে। এটা জিএম জানতে পারলে তোমাকে চাকরি থেকে বের করে দিবে। আমি জিএমকে তোমার এই সাইড বিজনেসের কথা জানিয়ে দেব। ভাস্কর এরপর হাত জোড় করে মাপ চায়। অফিসের সকল কলিগদের সামনে এত বড় অপমানের পরে ভাস্কর প্রচণ্ড ভেঙে পড়ে। এরপরেও নিজেকে কন্ট্রোল করে সে তার কাজে মন দেয়। অফিস শেষে সেদিন তার বন্ধু সাম্বার সাথে একটি রেস্টুরেন্টে আসে। সেখানে দেখা যায় অ্যান্টনিও আসে। অ্যান্টনি আবার রিকোয়েস্ট করে লোনের জন্য এবং বলে
আজই শেষ দিন, আজকের মধ্যে টাকাটা না দিতে পারলে শিপমেন্টের সকল টিভি নিলামে চলে যাবে। ভাস্কর তাকে জিজ্ঞাসা করে, এই টাকা পেলে তুমি কি তোমার মালামাল ছাড়াতে পারবে? এরপর ভাস্কর তার ব্যাগ খুলে 2 লক্ষ টাকা অ্যান্টনিকে দেয়। এটা দেখে সাম্বা প্রচণ্ড অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে ভাস্কর কোথা থেকে টাকাগুলো ম্যানেজ করেছে। ভাস্কর জানায় ডিপোজিটের টাকা থেকে সে 2 লাখ টাকা সরিয়ে রেখেছে। অ্যান্টনি বলে, আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র 2 ঘন্টায় 2 টাকাকে 4 টাকা করা যায়। এখানে বলে রাখি, সে সময় দিন শেষে টাকার অ্যামাউন্ট রেজিস্টারে লিখে সে পরিমাণ অর্থ ভোল্টে রেখে দেওয়া হতো। কম্পিউটারে প্রতিদিনের আপডেট করা হতো না, মান্থলি একবার করা হতো। এই বিষয়টার সুযোগ নিয়ে ভাস্কর দিন শেষে ডিপোজিটের অংশ থেকে 2 লক্ষ টাকা সরিয়ে আবার পরের দিন রেজিস্টারে অ্যামাউন্টটা 2 লক্ষ টাকা বেশি লিখে সেই পরিমাণ অর্থ ডিপোজিটের অর্থের সাথে রেখে দিত। এই বিষয়টার জন্যই ভাস্কর ডিপোজিটের অংশ থেকে 2 লক্ষ টাকা নিতে পেরেছে। এসব শুনে তার বন্ধু বলে, কিন্তু তুই তোর কাজে সবসময় সচেতন ছিলি, হঠাৎ কেন এত বড় ডিসিশন নিলি? কেউ জেনে গেলে তো তোকে জেলে যেতে হবে। তখন ভাস্কর বলে, 2 দিনের মধ্যে বাবাকে হসপিটালে চেকআপের জন্য নিতে হবে। ছেলের স্কুলের বেতন বাকি পড়ে আছে, ছোট বোন আর ভাইয়ের কলেজের বেতনও বাকি। তারা সবাই আমার প্রমোশনের আশায় বসে আছে। এলাকার পাওনাদার প্যাটেল আমার স্কুটার নিয়ে গেছে, আমাকে জয়ীর বেশি বাসায় ফিরতে হবে। অ্যান্টনি তখন বলে, ইন্ডিয়াতে ইলেকট্রনিক্স জিনিসের অনেক চাহিদা আছে, কিন্তু অন্য দেশ থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করতে গভর্নমেন্টকে অনেক টাকা ট্যাক্স দিতে হয়। যদি আমরা টিভির পার্টস আমদানি করি তাহলে ভারতীয় আইন অনুযায়ী গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাই আমরা পার্টস ইম্পোর্টের নামে টিভি ইম্পোর্ট করব। কোর্টে কাজ করা অফিসারকে কিছু ঘুষ দিলেই তারা সেটা ম্যানেজ করবে। সে আরও বলে, ইন্ডিয়াতে একটি টিভি কিনতে 35 থেকে 40 হাজার টাকা লাগে, কিন্তু সেম টিভি মালয়েশিয়া, সিঙ্গাপুর বা উপসাগরীয় দেশগুলোতে মাত্র 12 হাজার টাকাতে কিনতে পারা যায়। যদি একসাথে অনেকগুলো কেনা যায় তবে তা মাত্র 8 থেকে 9 হাজার টাকাতেই পাওয়া যায়। তাহলে আমরা পার টিভি 8 থেকে 9 হাজার করে নিয়ে এসে এখানে 35 থেকে 40 হাজারে সেল করতে পারবো, আর এভাবে অনেক প্রফিট করা সম্ভব। এরপর তারা পোর্টের উদ্দেশ্যে রওনা দিলে মাঝপথে ভাস্কর বাসায় যাবে বলে গাড়ি থেকে নেমে যায়, আর তার বন্ধু সাম্বা অ্যান্টনির সাথে পোর্টে যায়। এদিকে 2 ঘন্টা পার হয়ে গেলেও সাম্বা ও অ্যান্টনি ফিরে না আসায় ভাস্করের টেনশন বাড়তে থাকে এবং সে বিভিন্ন রকম নেগেটিভ সিচুয়েশন চিন্তা করতে থাকে। সে একবার চিন্তা করছিল তারা পৌঁছানোর আগেই মালামাল নিলামে উঠে গেল কিনা, আবার চিন্তা করছিল অ্যান্টনি কি সাম্বাকে ফেলে টাকা নিয়ে পালিয়ে গেছে কিনা, নাকি তারা দুজনই তার সাথে প্রতারণা করবে, নাকি কাস্টমস তাদেরকে ইলিগাল পন্থার জন্য আটক করেছে। এসব ভাবতে ভাবতে ভাস্কর ঘুমিয়ে যায়। ঘুমের ভিতরেও সে স্বপ্ন দেখে তার বাসায় তাকে আটক করতে পুলিশ এসেছে। এ সময় তার ওয়াইফ সুমতি তাকে ডেকে বলে তার বন্ধু সাম্বা এসেছে। সে সাম্বাকে প্রথমে একা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সামনে আসলে সে অ্যান্টনিকেও দেখতে পায়। অ্যান্টনি হাসি মুখ দেখে ভাস্কর বুঝে ফেলে তারা এই কাজে সফল হয়েছে। অ্যান্টনি জানায় তারা 2.5 লক্ষ টাকা প্রফিট করেছে। এটা বলে সে লোনের 2 লক্ষ টাকা সহ প্রফিটের 50 হাজার টাকা ভাস্করকে দেয় এবং জড়িয়ে ধরে বলে, আমাকে বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ। সাম্বা বলে, অ্যান্টনি রেস্টুরেন্টে সঠিক সময়ে এসে আমাদের রক্ষা করলো, এছাড়া আমরা এই 2 লক্ষ টাকা দিয়ে কি করতাম? তখন অ্যান্টনি বলে, ভাস্করই আমাকে ফোন দিয়ে সেখানে আসার জন্য বলেছিল। এটা শুনে সাম্বা অবাক হয়ে যায়। দৃশ্য চেঞ্জ হলে দেখা যায় ভাস্কর এবার প্রফিটের 50 হাজার টাকা দিয়ে এলাকার সকল পাওনাদারদের টাকা সহ প্যাটেলের সমস্ত টাকা ইন্টারেস্ট সহ পরিশোধ করে স্কুটার ফিরিয়ে আনে। বাসায় আসার পরে স্কুটার দেখে সুমতি খুব অবাক হয়ে যায়। পরদিন সকালে সে খুব দ্রুত তাড়াহুড়া করে অফিসে পৌঁছায়। অন্য সবাই পৌঁছানোর আগেই সেই সরিয়ে রাখা 2 লাখ টাকা যেন আগের দিনে ডিপোজিটের টাকার সাথে আপডেট করে ফেলতে পারে। এরপর থেকে একই উপায়ে অফিসের ডিপোজিট থেকে সে টাকা সরিয়ে নিয়ে পরের দিনে রেজিস্টারের খাতায় হিসাবের সাথে অ্যাড করে দিত। এভাবেই তার জীবন পরিবর্তন হতে শুরু করে। এভাবেই সে মুনাফার টাকা দিয়ে নিজের ব্যাংক থেকে নেয়া লোনও পরিশোধ করে ফেলে। এভাবে ভাস্কর, অ্যান্টনি এবং সাম্বার মধ্যে ভালো সম্পর্ক ক্রিয়েট হয় এবং এই উপায়ে কাজ এগিয়ে যেতে থাকে। এরপর ভাস্কর তার ছেলে কার্তিকের জন্মদিন বড় করে সেলিব্রেট করে। এত বড় আয়োজন দেখে সবার মধ্যে এটা আলোচনার টপিকে পরিণত হয়। দেখা যায় এই অনুষ্ঠানে অ্যান্টনি ও সাম্বাও ছিল। অ্যান্টনি ভাস্করকে জানায় তার ছেলে ইউএসএতে চাকরি পেয়েছে আর আমাকেও সেখানে চলে যেতে বলছে। তো আমি ভাবছি এবার ইউএসএতে চলে যাবার আগে একটি বড় জ্যাকপট ডিল করব। এই শনিবার দুবাই থেকে এক শিপে 3টি বিদেশি গাড়ি আসবে। এটা পোর্ট থেকে ছাড়াতে 10 লক্ষ টাকা লাগবে। আমরা যদি এটা নিতে পারি তাহলে 3 গুণ লাভ করতে পারবো। এবার আমরা লাভের পরিমাণ সমানভাবে ভাগ করব। কিন্তু ভাস্কর 10 লাখ টাকার অ্যামাউন্ট শুনে ভয় পেয়ে যায় আর বলে এত বড় অ্যামাউন্ট ম্যানেজ করা কঠিন হবে।
অ্যান্টনি ভাস্করকে 2 দিন ভাবার সময় দেয় এবং বলে, এটাই আমার লাস্ট ডিল। এ বলে সে চলে যায়। জন্মদিনের অনুষ্ঠান শেষে তাদের ছেলে কার্তিক আবেগ আর প্রচণ্ড আনন্দে কাঁদতে কাঁদতে বলে, ধন্যবাদ বাবা। এই অনুষ্ঠানের পরে আমাকে আর কেউ টিচ করতে পারবে না। সব ফ্রেন্ডরা আমাকে নিয়ে মজা করতো। আমি সবার জন্মদিনে গিফট ছাড়াই গিয়েছি এতদিন। কোনোদিন বার্থডে পার্টি অ্যারেঞ্জও করা হয়নি। আমি সবসময় একই টি শার্ট পরে তাদের বাসায় যাই। তারা সবাই আমার আজকের স্যুট দেখে অবাক হয়েছে। আজকের পরে তোমাদের কথা সবসময় মেনে চলবো, এটা বলে সে বাবা মাকে জড়িয়ে ধরে। ছেলের এবং স্ত্রীর খুশি দেখে ভাস্কর আবার অ্যান্টনির ডিলে রাজি হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ফোন করে অ্যান্টনিকে জানায় সে রাজি। এরপর সকালে দেখা যায় বড় একটি ব্রিফকেস নিয়ে সে অফিসে গেছে। অফিসে ঢুকেই বোল্ট ম্যানেজারের সাথে তার দেখা হয়ে যায়। সে ভাস্করকে বলে, এত বড় সুটকেস নিয়ে আজ অফিসে? ভাস্কর জানায় আজ অফিস শেষে সে শহরের বাইরে যাবে। বাসা থেকে জামাকাপড় নিয়ে একবারেই বের হয়েছে। অফিস টাইম শেষের আগে প্রতিদিন নারায়ণ ভাস্করকে দায়িত্ব দিয়ে চলে যায়, কিন্তু সেদিন অফিস টাইম শেষ হওয়ার আগে নারায়ণকে অফিস থেকে বের না হতে দেখে ভাস্কর চিন্তায় পড়ে যায়। নারায়ণকে জিজ্ঞাসা করলে সে জানায় আজ ভোল্টে টাকা রেখেই বাসায় যাবে সে। এটা শুনে ভাস্কর ও সাম্বা একটি প্ল্যান করে। সাম্বা অফিসের বাইরে গিয়ে নারায়ণকে আননোন নাম্বার থেকে ফোন দিয়ে তার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলে। এভাবে তাকে বেশ কিছুক্ষণ আটকে রাখে। এ সময় নারায়ণ ভাস্করকে ইশারায় তাকে ভোল্টে টাকা রাখার জন্য বলে। ঠিক এই সুযোগে ভাস্কর 10 লক্ষ টাকা সুটকেসে সরিয়ে ফেলে। তারপর সেই টাকাগুলো অ্যান্টনিকে দেয় আর সেই 3টি কার পোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে ডিলারের কাছে নিয়ে আসে। কিন্তু বিপত্তি ঘটে এখানেই, যখন জানতে পারে ডিলারকে পুলিশ ধরে নিয়ে গেছে। তার কর্মচারী জানায় এখন তারা এই 3টি কার নিতে পারবে না আর পেমেন্টও দিতে পারবে না। এটা শুনে তারা 3জন প্রচণ্ড শকড হয়ে যায়। তারা বুঝতে পারে না এই 3টি কার এখন তারা কি করবে। ভাস্কর দুশ্চিন্তায় পড়ে যায়, টাকা না পেলে 10 লক্ষ টাকা নেক্সট ওয়ার্কিং ডেতে কিভাবে অ্যাডজাস্ট করবে। এসব ভাবতে ভাবতে ভাস্করের মাথায় একটি আইডিয়া আসে। সে অ্যান্টনিকে বলে, আমরা অন্য কোনো ডিলারকে এটা সেল করতে পারি। প্ল্যান মতো অ্যান্টনি নতুন একজন ডিলার পেয়ে যায়, কিন্তু ডিলার হচ্ছেন গোয়ার একজন রিসোর্টের মালিক এবং তাদেরকে এই কারগুলো গোয়াতেই নিয়ে যেতে হবে। তারা আইডিয়া মতো 3টি গাড়িতেই গভর্নমেন্টের নাম্বার প্লেট লাগায় এবং কয়েকজন ভিক্ষুককে ভাড়া করে সরকারি নেতা বানানোর জন্য, এবং একজন মডেলকে নায়িকা বানায় চেকপোস্টে যাতে কোনো অসুবিধা ছাড়াই পার হতে পারে। চেকপোস্টে পুলিশ তাদেরকে গভট ভিআইপি মনে করে ছেড়ে দেয়। তারপর তারা সেই ডিলারের কাছে গাড়ি সেল করে পেমেন্টও পেয়ে যায়। তারা 3জনই 10 লাখ করে প্রফিট পায়। তারপর দেখা যায় অ্যান্টনি সরাসরি এয়ারপোর্টে চলে যায় সে তার ছেলের কাছে ইউএসএ যাবার জন্য। সে আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রেখেছিল আর এখানেই তাদের 3জনের জার্নি শেষ হয়। পরের দিন ভাস্কর ব্যাংকে তাড়াতাড়ি আসে যেন কেউ দেখে ফেলার আগে টাকা রেখে দিতে পারে। কিন্তু ব্যাংকের গেটে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে সে হতভম্ব হয়ে যায়। সে ভয়ে ভয়ে ব্যাংকে প্রবেশ করে। দেখে কিছু পুলিশ জিএম ও আরএমকে প্রশ্ন করছে। এটা দেখে ভাস্কর প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভাবে হয়তো এবার সে ধরা পড়ে গেছে। জানেন তো কোথায় আছে চোরের মন, পুলিশ পুলিশ। আসলে আরএম এবং এজিএম বড় একটি স্ক্যাম করে ধরা পড়েছে। তারা একটি বড় অ্যামাউন্টের লোনের কেলেঙ্কারি করেছে। এই আরএমই ভাস্করকে প্রমোশন না দিয়ে অন্যজনকে প্রমোশন দিয়েছিল টাকার বিনিময়ে, যেটা ভাস্কর এখন জানতে পারে। ভাস্কর দুশ্চিন্তায় পড়ে যায় সে এখন কিভাবে টাকাগুলো জমা করবে। জিএম এ সময় ভাস্করের সুটকেস দেখে ভাস্করকে সুটকেসের বিষয়ে জিজ্ঞাসা করে। ভাস্করকে সেটা খুলতে বলে। ভাস্কর জানায় সে শহরের বাইরে গিয়েছিল এবং সেখান থেকে ফিরে বাসায় না গিয়ে সরাসরি অফিসে এসেছে যেন অফিসে লেট না হয়। এসব শোনার পরেও জিএম সুটকেস দেখতে চাইলে ভাস্কর ভয়ে ভয়ে সুটকেস খুললে দেখা যায় সত্যি তাতে কিছু কাপড় ছাড়া আর কিছুই নেই। আসলে সবাই যখন ঝামেলা নিয়েছিল তার মাঝে ভাস্কর টাকাগুলো ডেস্কে বের করে রেখে দেয় এবং ভোল্ট ম্যানেজার রেজিস্টার রেকর্ড অনুযায়ী টাকা ঠিকঠাক মতোই গুনে পায়। এতে জিএম ভাস্করের প্রতি খুশি হয়। এরপর দৃশ্যে দেখা যায় ভাস্কর সাম্বাকে বলে সে আর এসব কাজ করবে না। এসব অনেক রিস্কি কাজ, কিন্তু সাম্বা চাকরি ছেড়ে দিয়ে অবৈধ পন্থায় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা চালিয়ে যেতে থাকে। এরপর দেখা যায় ভাস্করের ভাই লন্ডনে একটি ভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে। সেখানে পড়তে যেতে প্রায় 6 লাখ টাকার প্রয়োজন। ভাস্কর তার জমানো সব টাকা দিয়ে ভাইকে দেশের বাইরে পড়তে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে অফিসে আসলে ভাস্করকে ব্যাংকের চেয়ারম্যান ডেকে পাঠায়। ভাস্কর চেয়ারম্যানের রুমে ভয় নিয়ে প্রবেশ করে। এরপর চেয়ারম্যান তাকে জানায় এজিএম পোস্টের জন্য তাকে সিলেক্ট করা হয়েছে। এজিএম পোস্টে তার বেতন হবে 19,500 টাকা। চেয়ারম্যান ভাস্করকে জিজ্ঞাসা করে, তোমার আর কোনো ইচ্ছা থাকলে আমাকে জানাতে পারো। ভাস্কর চেয়ারম্যানকে জানায় তার একটি গাড়ি থাকবে, এটা তার অনেক দিনের স্বপ্ন।
তখন চেয়ারম্যান হিমাংশুর লোন স্ক্যাম করার জন্য তার জব্দ করা লাল মারুতি গাড়িটি ভাস্করকে উপহার দেয়। ভাস্কর গাড়িটি চালিয়ে বাসায় গেলে বাসার সবাই অবাক হয়ে যায় এবং প্রমোশনের কথা শুনে প্রচণ্ড খুশি হয়। এতক্ষণ যা শুনলেন সেগুলো ভাস্করের জীবনের ফ্ল্যাশব্যাক ছিল। সিন বর্তমানে নিয়ে আসলে দেখা যায় জেনারেটর অন হয়েছে এবং সিবিআই অফিসার ভাস্করের অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রিন্ট দেয় এবং সেটা দেখে প্রচণ্ড শকড হয়ে যায়। ভাস্করের অ্যাকাউন্টের ব্যালেন্স বর্তমানে 100 কোটি টাকা। কিভাবে হলো এত কোটি টাকা তার? এটা ভাস্করকে সিবিআই অফিসার প্রশ্ন করলে কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সাল 1990 ভাস্কর এজিএম হওয়ার পর চেয়ারম্যান তাকে ডেকে বলে, জিএম বিনোদ বেঙ্গালুরু ব্রাঞ্চ অপারেশনের কাজে ব্যস্ত থাকবে কিছুদিন, সেজন্য আমি তোমাকে এক্সট্রা কিছু কাজের দায়িত্ব দেব। আমাদের একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হলো হর্ষা মেহরা। এই কাস্টমার আমাদের ব্যাংকে কয়েক কোটি টাকার বিজনেস নিয়ে এসে দিয়েছে, তোমাকে তার এক্সট্রা কেয়ার করতে হবে। পরের দিন ভাস্করের কাছে হর্ষার অ্যাসিস্ট্যান্ট আসে আর কাটারি ব্যাংকের ব্যাংক রিসিপ্ট দেয়। তখন একজন পিয়ন বোল্ট ম্যানেজার নারায়ণকে জিজ্ঞাসা করে, ব্যাংক রিসিপ্ট কি স্যার? নারায়ণ বলে, যখন এক ব্যাংকের অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার প্রয়োজন হয় তখন ডিরেক্টলি লোন নিতে পারে না, মাঝে একজন ব্রোকার থাকতে হয়। তো আমাদের ব্যাংক ও কাটারি ব্যাংকের মধ্যকার ব্রোকার হলো হর্ষা মেহরা। আমরা টাকাগুলো হর্ষার অ্যাকাউন্টে দিব আর সে টাকাগুলো কাটারি ব্যাংকে ট্রান্সফার করবে, আবার পরিশোধও করবে একই নিয়মে। আর এই লোন নেবার টোটাল প্রসেসটাই হচ্ছে বিআর। এই বিআরের মেয়াদ হচ্ছে 2 সপ্তাহ। এর মধ্যে টাকা পরিশোধ করতে হবে। হর্ষার অ্যাসিস্ট্যান্ট সুরাজ বলে, একটু লেট হতে পারে, আপনি একটু ম্যানেজ করে নেবেন স্যার। এই বলে ভাস্করকে গিফট দিতে গেলে ভাস্কর ডিরেক্ট না বলে দেয় আর বলে 2 উইক মানে 2 উইক। এরপর তাকে চলে যেতে বলে। একদিন ভাস্কর হর্ষা মেহরার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখছিল। সেটা দেখে ভাস্কর প্রচণ্ড অবাক হয়। সেখানে দেখে হর্ষাকে যেই টাকা দেওয়া হয়েছিল কাটারি ব্যাংকে দেওয়ার জন্য, সেই টাকা সে কাটারি ব্যাংককে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। আবার কাটারি ব্যাংক থেকে অনেক টাকা বিয়ার করেছে সেম ভাবে এবং টাকাগুলো অন্য কোনো জায়গায় ট্রান্সফার করেছে। এসব দেখে ভাস্করের মাথা ঘুরে ওঠে। হর্ষা আসলে এত টাকা দিয়ে তাহলে কি করে? এরপর ভাস্কর নিজের মতো করে ইনভেস্টিগেট করলে এক লোকের কাছে হর্ষার বিষয়ে বেশ কিছু তথ্য পায়। হর্ষা ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে সেগুলো আসলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। হর্ষা শেয়ারের দাম কমিয়ে সেগুলো লো কস্টে কিনে নেয়। এরপর সেই শেয়ারগুলোর দাম বাড়িয়ে দিয়ে সেগুলো চড়া দামে সেল করে দেয়। হর্ষা টাকাগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। টাকা দিয়েই শেয়ার মার্কেটে শেয়ারের দাম একেবারেই কমে যায়। এরপর কোনো একটি কোম্পানির শেয়ারগুলো কম দামে সে কিনে নেয়। সে তার শেয়ারগুলোর কোনোভাবে জনপ্রিয়তা বাড়িয়ে লোকজনকে তাদের কোম্পানির শেয়ার কিনতে ইনভাইট করে। সবাইকে বলতে থাকে ভবিষ্যতে আমাদের থেকে কেনা শেয়ারগুলো থেকে বেশি লাভ পাবে, তাই এখানেই আপনারা ইনভেস্ট করেন। যখন সবাই সেই কোম্পানিতে ইনভেস্ট করে তখন তো অবশ্যই প্রাইসটা বৃদ্ধি পাবে। প্রাইসটা যখন অতিরিক্ত বৃদ্ধি পায় তখন হর্ষা তার স্টকগুলো সেল করে ফেলে। এভাবে হর্ষা মেহরা অনেক লাভবান হয়। বলতে পারেন হর্ষা মেহরা শেয়ার মার্কেটের জগতে এক বিশাল জায়ান্ট। হর্ষা তার লাভের অংশ রেখে বাকি অংশ ব্যাংকে পরিশোধ করে দেয়। ভাস্কর এই সত্যটা জানতে পেরে ঠিক করে সে সবকিছু চেয়ারম্যানকে এখনই জানাবে, কিন্তু সে পরক্ষণই আবার ভাবে এসব বলে তার কি লাভ। এরপর ভাস্কর হর্ষার অ্যাসিস্ট্যান্ট সুরাজের সাথে দেখা করে এবং 2টি ডিল করে। ডিল 1, হর্ষা যখন ব্যাংক থেকে যে পরিমাণ বিয়ার নিবে সেখান থেকে তাকে 1% দিতে হবে। ডিল 2, হর্ষা যখনই কোনো শেয়ার কিনবে তার আগে ভাস্করকে জানাতে হবে। এরপর যখন সে সেল করবে তার আগেও ভাস্করকে অবশ্যই জানাতে হবে, যেন ভাস্করও কম দামে শেয়ার কিনে বেশি দামে সেল করতে পারে। সুরাজও ভাস্করের শর্তে রাজি হয়ে যায়, কারণ তার হাতে আর কোনো অপশন ছিল না। এরপর হর্ষা বিয়ার নেবার সময় ভাস্কর 1% টাকা নিয়ে নেয়, কিন্তু এখন টাকাগুলো তো বৈধ করতে হবে, কারণ টাকার পরিমাণ ছিল অনেক বেশি। টাকাগুলো কিভাবে বৈধ করবে সেটা ভাবতে ভাবতে তার মনে পড়ে যায় অ্যান্টনির একজন পরিচিত ছিল, যার নাম কুত্তি, যে কিনা এসব কাজে খুবই পটু। ভাস্কর কুত্তির সাথে দেখা করে এবং তাকে জানায় বেশ কিছু টাকা হোয়াইট মানি করতে হবে। তখন কুত্তি তাকে অস্থির একটি আইডিয়া দেয়। সে বলে, টাকাগুলো আমরা যদি লটারি বিক্রির কোম্পানিকে দেই তাহলে পুরস্কারের টাকাটা তাদেরই থাকবে আর আমাদেরকে টাকা থেকে কিছু ট্যাক্স গভর্নমেন্ট নিবে, বাকি টাকা আমাদের ব্যাংকে ঢুকবে। এতে লটারি বিক্রির কোম্পানির টাকাটা তাদেরই থাকলো এবং আমাদের টাকা আমাদেরই। ভাস্কর ফার্স্ট প্রাইজ লটারি জেতার মাধ্যমে দেখানো হয় সে এত টাকা লটারি থেকে জিতেছে। এরপর টাকাগুলো বৈধ হয়ে গেল। ভাস্কর সেই টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। সে শেয়ার মার্কেট থেকে কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা শুরু করে।
এভাবে ভাস্কর লটারি কিনে টাকা বৈধ করে, আর সেই বৈধ টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করে। সেখান থেকে সে লাভবান হতে থাকে। ভাস্কর এসব সিবিআই অফিসারকে জানায়। সিবিআই অফিসার বলে, তোমার ট্রানজ্যাকশনে দেখা যাচ্ছে একদিনে তুমি 69 লক্ষ টাকা খরচ করেছো। এটা কিভাবে করলে? ভাস্কর জানায় তার ছোট বোনের বিয়ে ঠিক হয়। বিয়ের শপিং এর জন্য ভাস্কর তার পরিবারের সাথে মার্কেটে গেলে তাদের পরিধানের কাপড় দেখে জুয়েলারি শপের ওনাররা তাদের সম্মান করে না, কিছুটা খারাপ ব্যবহার করে। এতে ভাস্করের প্রচণ্ড ইগোতে লাগে। এরপর ভাস্কর 17 লক্ষ টাকা দিয়ে সেদিনই আবার আরেকটি নিশান গাড়ি কিনে এবং দামি পোশাক ও ঘড়ি পরে আবারও তারা সে জুয়েলারি শপে আসে। জুয়েলারি শপে শোতে যতগুলো গহনা ছিল সবকিছু সে কিনে নেয়। জুয়েলারি শপের ওনার এবং অন্যান্যরা তাকে অনেক সম্মান দেখায়। যারা কিছুক্ষণ আগেই সম্মান করেনি, তারাই এখন নতজানু হয়ে সম্মান দেখাচ্ছে এবং ভাস্করের কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চায়। এর বেশ কিছুদিন পর হার্ষা আবারও বিয়ার নিলে সেখান থেকে ভাস্কর 1% পেলে সে টাকাকে সাদা টাকা করার জন্য আবারও কুট্টির কাছে যায়। এবার কুট্টি একটি নতুন আইডিয়া বলে। কুট্টি জানায়, আমরা যদি একটি কোম্পানি খুলতে পারি তাহলে তার মাধ্যমে আমরা খুব সহজে কালো টাকাকে সাদা করতে পারবো। ভাস্কর প্ল্যান ওয়াইজ সুমতির জন্য একটি খাবারের হোটেল দেয়। হোটেলে আচারসহ বিভিন্ন খাবার বিক্রি করত। দেশের বাইরে থেকে নিজেরাই চড়া দামে সেগুলো অর্ডার দিয়ে কিনতো। কিন্তু এখানে আসলে ভাস্কর ভিতরে ভিতরে বড় বড় অ্যামাউন্টের টাকা বৈধ করে নিত। এভাবেই চলতে চলতে ভাস্কর পার্টি করা, মদ খাওয়া এসব শুরু করে। সাথে তার ভিতরে জন্ম নেয় টাকার অহংকার। ভাস্করের ভিতরে অনেক পরিবর্তন আসতে শুরু করে। এমন পরিবর্তন দেখে ভাস্করের ওয়াইফ সুমতি অনেক কষ্ট পেতে থাকে। ভাস্কর তার কলিগদের সাথে অহংকার ভাবে ছোট করে কথা বলতে শুরু করে। এর মাঝে একদিন কাটারি ব্যাংকের জিএম ভাস্করের কাছে আসে তার স্ত্রীর জন্য এই ব্যাংকে লোকার ভাড়া নিবে বলে। ভাস্কর ও কাটারি ব্যাংকের জিএম এর মধ্যে কথা হতে হতে তাদের মধ্যে বিয়ার সম্পর্কে কথা ওঠে। ভাস্কর বলে, বিয়ারের এখনো 90 কোটি টাকা আসা বাকি আছে। এরপরও হার্ষা মেহরা আরও বিয়ার নিতে চাচ্ছে, কি যে করব। তখন অবাক হয়ে কাটারি ব্যাংকের জিএম বলে, 90 কোটি টাকা? আমি তো কখনো এত কোটি টাকার বিয়ার তৈরিই করিনি। আমি এই পর্যন্ত সর্বোচ্চ 9 কোটি টাকা বিয়ার দিয়েছি। তারপর জিএম সেই পেপারসগুলো ভাস্করের কাছ থেকে দেখতে চায়। এরপর জিএম চেক করে বলে, এখানে যে সিগনেচারটা করেছে সেটা আমার না, হার্ষা এটা কপি করেছে। আর কাটারি ব্যাংকের সিলটাও আসল না, এটাও কপি করা। এখন যদি হার্ষা মেহরা 90 কোটি টাকা না দেয় তাহলে তোমার ব্যাংক তার নামে কেস করবে। এরপর সবকিছু ইনভেস্টিগেশন হবে, সেখানে আমাদের দুজনেরই নাম বাহিরে আসবে। এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চিত আমাদের জেল খাটতে হবে। জিএম অনেক ভয় পায়। সেখান থেকে বের হয়ে হার্ট অ্যাটাক হয়ে উনি মারা যান। এরপর সেখানে সুরাজ আসলে সুরাজকে দেখে ভাস্কর অনেক রেগে যায় আর 90 কোটি টাকাও দ্রুত শোধ করে দেওয়ার জন্য চাপ দেয়। এরপর ভাস্করের কাছে তার বন্ধু সাম্বার ওয়াইফ ফোন দিয়ে বলে তার বন্ধুকে স্মাগলিং এর দায়ে পুলিশ বন্দি করে রেখেছে। ভাস্কর থানায় যেয়ে পুলিশকে কিছু টাকা দিয়ে তার বন্ধু সাম্বাকে থানা থেকে ছাড়িয়ে আনে। এরপর দেখা যায় একদিন ভাস্করের সম্বন্ধী ভাস্করের কাছ থেকে 50 লক্ষ টাকা ধার চায়। সে বলে রিয়েল এস্টেটের ব্যবসাতে সে লস খেয়েছে। আর সুমতিকেও তার মা এসবই বলছিল। ভাস্করকে দেখিয়ে বলে, দেখ সুমতি, তোর ভাই মিনতি করছে টাকার জন্য, আর ভাস্কর পায়ের উপরে পা তুলে কিভাবে বসে আছে। তুই ভাস্করকে বল, আর এই টাকাগুলো তো আসলে তোরও। তুই খাবারের দোকান থেকে তো অনেক টাকা পাস, আর এই দোকানের আইডিয়াটাও তো আমারই ছিল। এসব শুনে সুমতি প্রচন্ড রেগে যায়। সুমতি তখন তার মাকে বলে, আমরা যখন প্রচুর আর্থিক কষ্টে ছিলাম তখন তোমরা আমাদেরকে কখনো হেল্প করোনি। এমনকি আমার বাচ্চা এক্সট্রা খাবার চাইলেও সেটা তোমার ছেলের বউ তাকে দেয়নি। আর এটা সম্পূর্ণ ভাস্করের ব্যাপার, সে দিবে কি দিবে না। এসব বলে সুমতি সেখান থেকে প্রচন্ড রেগে বের হয়ে যায়। এরপর দেখা যায় সুমতি তার খাবারের দোকানে এসে সবকিছু ভাঙছে। ভাস্কর বলে, তুমি এসব কেন করছো? তখন সুমতি ভাস্করকে বলে, এই রাগ মায়ের জন্য নয়, তুমি এতটা পরিবর্তন হয়ে গেছো তার জন্য। আমি এই পরিবর্তন চাই না। আমি আমার পুরনো সেই ভাস্করকে চাই। আমার পুরনো সেই দিনগুলো ফিরে পেতে চাই। এসব ঝামেলা দেখে ভাস্করের বাবা ভাস্করকে রুমে ডাকে। তাকে বলে, খাবারের অর্ডার পেমেন্ট স্লিপ দেখে মনে হচ্ছে না এটা খাবার ডেলিভারির জন্য এত টাকা দিয়েছে। ভাস্কর বলে, এটা খাবার ডেলিভারির জন্যই পেয়েছি। তখন তার বাবা বলে, আমিও একদিন সিএ ছিলাম, আমাকে এত বোকা মনে করো না। 5 টাকার আচারের বোতল 500 টাকা দিয়ে কিনেছে। তুমি নিশ্চয় মানি লন্ডারিং করছো। টাকা ইনকাম করা তোমার প্রয়োজন, বাট তোমার মধ্যে এখন টাকা ইনকাম করা লোভে পরিণত হয়েছে। ভাস্কর বলে, বাবা এসব সবকিছু তো আমার পরিবারের জন্যই। তার বাবা বলে, শুরুটা হয়েছিল পরিবারের জন্য, কিন্তু এখন সেই টাকার জন্য তুমি তোমার পরিবারকেই ভুলতে চলেছ। ভাস্করের বাবা আরও বলে, সাকসেসের জন্য শুধু স্পিডে দৌড়ালেই চলে না, সঠিক সময়ে থামতেও জানতে হয়। এসব কথা সুমতি দরজা আড়াল থেকে শুনে নেয়। সুমতি ভাস্করকে বলে,
সুমতি হোম ফুড দোকানের নামে তুমি এতদিন এসব করেছো? এসব সবকিছুই তোমার অভিনয় ছিল? ভাস্কর অনেক ভেবে সকল অবৈধ পন্থা বন্ধ করে দেয়। ভাস্কর তার সম্বন্ধী ও বন্ধুকে টাকা দিয়ে হেল্প করে এবং তাদের বিজনেসে আবার গতি নিয়ে এসে দেয়। সে তার কলিগদের কাছে অতীতে খারাপ ব্যবহারের জন্য ক্ষমাও চায়। এরপর একদিন জিএম ভাস্করকে ডেকে বলে, তুমি কেন হার্ষার বিয়ার অ্যাপ্রুভ করছো না? ভাস্কর বলে, তাদের এখন অনেক বড় অ্যামাউন্টের পেমেন্ট পেন্ডিং আছে। তাদেরকে সেগুলো পেমেন্ট করতে অনেকবার বলেছি, কিন্তু তারা শুনছে না। জিএম ভাস্করকে বিভিন্ন কথা বলে বিয়ার অ্যাপ্রুভ করানোর জন্য বলে, কিন্তু ভাস্কর কোনোভাবে রাজি হচ্ছিল না। ভাস্কর বলে, আগের টাকাগুলো পেমেন্ট করার জন্য হার্ষাকে আরও 2-3 সপ্তাহ সময় দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আর কোনো নতুন বিয়ার অ্যাপ্রুভ করতে পারবো না। তখন জিএম বলে, আমি বললেও তুমি অ্যাপ্রুভ করবে না? ভাস্কর বলে, মাগাদা ব্যাংকের ফাইন্যান্সিয়াল পলিসি অনুযায়ী এটা দেওয়া একদমই ঠিক হবে না, আর আমি যেটা লাইক করি না সেটা আমি কখনোই করি না। এটা শুনে জিএম প্রচণ্ড রেগে যায়। ভাস্করও রিজাইন লেটার দিয়ে অফিস থেকে বের হয়ে যায়। এই পর্যন্তই ফ্ল্যাশব্যাকের কাহিনী। এরপর সিবিআই অফিসার ভাস্করকে বলে, প্রত্যেকটি অবৈধ ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো আমি লিস্ট করেছি, যদিও কোনো এভিডেন্স নেই। আমি যদি তোমার এই সমস্ত কিছু আইটি ও ইডি ডিপার্টমেন্টে সাবমিট করি, তাহলে তোমার সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবে। এক পয়সাও তুমি দেখতে পাবে না, আর তোমাকে জেল খাটতে হবে। তুমি এক রাতও শান্তি করে ঘুমাতে পারবে না। তোমার ফ্যামিলিও ছাড়খাড় হয়ে যাবে। ভাস্কর প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন সিবিআই অফিসার বলে, আমি তোমাকে কেন অযথা পেরেশানিতে রাখবো বলো তো? আমি তোমার সাথে একটি ডিলে আসতে চাই। ডিলটি হলো, তোমার অ্যাকাউন্টে যে 100 কোটি টাকা আছে সেটা তুমি গ্রো হাই কোম্পানির নামে একটি চেক সাইন করে দিবা। হার্ষা সেটা মাগাদা ব্যাংকে ট্রান্সফার করে দিবে। আরবিআই ইন্সপেকশনে আসলে দেখবে ব্যাংকের টাকা ঠিকভাবে ব্যাংকেই আছে, কেউ কিছু বুঝতেই পারবে না, আর তুমিও এইসব ঝামেলা থেকে মুক্তি পাবে। এখানে আসলে সিবিআই অফিসার, জিএম ও চেয়ারম্যান একসাথে এইসব প্ল্যান করেই এগিয়েছিল ভাস্করের থেকে টাকাগুলো নেবার জন্য। দেখা যায় ভাস্কর বাধ্য হয়ে সমস্ত টাকা হার্ষার নামে চেক সাইন করে লিখে দেয়। ভাস্কর আগে যেমনটা ছিল নিঃস্ব হয়ে ঠিক আগের মতোই হয়ে যায়। পরের দিন বিশাল এক ক্লাইম্যাক্স ঘটে। পরের দিন সকালে জিএম যখন ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে যাবে, তখন দেখে ভাস্করের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। এখানে ভাস্কর আগে থেকেই বুঝতে পেরেছিল এমন কিছু একটা হতে পারে। তাই সে আরবিআইতে যেয়ে মাগাদা ব্যাংকে অনেক বড় একটি স্ক্যাম হয়েছে সেটার লিখিত অভিযোগ করে আসে। এরপর সে তার অ্যাকাউন্ট থেকে সকল টাকা উইথড্র করে ফেলে আর অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। বিষয়টি হলো, সেই সময়ে অ্যাকাউন্টের লেনদেন বা স্ট্যাটাস প্রতিদিন কম্পিউটারে আপডেট করা হতো না, এইসব লিখিত থাকতো শুধু। যার কারণে জিএম ও সিবিআই অফিসার ভাস্করের অ্যাকাউন্ট চেক করলেও কম্পিউটারে শো করে যে তার অ্যাকাউন্টে এখনও 100 কোটি টাকা আছে এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ। এরপর দেখা যায় ভাস্কর সেই দিনই পুরো ফ্যামিলিকে নিয়ে প্লেনে করে ইউএসএ যাচ্ছে। ভাস্কর এত কিছু প্ল্যান করেছে তার বাবার সহায়তায়। তার বাবা তাকে বলে, তুমি যা করেছো তা একদিন না একদিন ইনকাম ট্যাক্স অথবা সিবিআই তোমাকে ধরবেই। তুমি সমস্ত টাকা ব্যাংক থেকে তুলে ফেলো আর এই দেশ থেকে চলে যেতে হবে। ভাস্কর প্ল্যান অনুযায়ী ইউএসএ যাবার জন্য সকল পেপারস রেডি করে ফেলে এবং সে অ্যান্টনির সহায়তায় $2.5 কোটি দিয়ে ইউএসএতে একটি 5 তারকা হোটেল কিনে নেয়। এই সমস্ত কিছু সে তার বাবার কিছু পরিচিত ও ফ্রেন্ড ছিল যারা বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিল। ভাস্কর তাদের সহায়তায় সবকিছু করে ফেলে। ভাস্কর ভালোভাবে ইউএসএতে পৌঁছে সেখানে বিশাল লাক্সারিয়াস লাইফ লিড করছে। এদিকে মাগাদা ব্যাংকে আরবিআই থেকে ইন্সপেকশনে এসে জিএম, চেয়ারম্যান ও হার্ষাকে স্ক্যাম করার জন্য গ্রেপ্তার করে। এখানেই মুভিটি শেষ হয়। মুভিটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। নেক্সটে আবার কোনো ভালো মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।